আগস্ট মাসে সবার প্রথম আমেরিকার সিআইএ এর এজেন্টদের ভেনেজুয়েলাতে পাঠানো হয়। তারা ছদ্মবেশে ভেনেজুয়েলাতে গিয়ে পরীক্ষা করে কিভাবে তারা এই গোটা অপারেশনটাকে চালাবে। নাম ঠিকানা সমস্ত কিছু পাল্টে তারা থাকতে শুরু করে ভেনেজুয়েলাতে। ঠিক এই সময় মাদুরোর যে সিকিউরিটি টিম ছিল, সেই সিকিউরিটি টিমে আমেরিকার একটা সিআইএ এজেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়। ওই এজেন্ট আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছায় যে নিকোলাস কখন কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কখন ঘুম থেকে উঠছে, কোথায় গিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, কবে কোথায় থাকছে, সমস্ত কিছু তথ্য ওই সিআইএ এজেন্ট তার বাকি টিমদেরকে দিতে শুরু করে। 2019-এ আমেরিকা এবং ভেনেজুয়েলার সম্পর্ক খারাপ হওয়ার পর নিকোলাস মাদুরোর রুটিন ছিল সে একদিনের বেশি কোথাও রাত্রি যাপন করতো না। অর্থাৎ 10 দিনের মধ্যে 7 থেকে 8টা জায়গা সে বদলে নিত। এদিকে সিআইএ টিম ভেনেজুয়েলায় গিয়ে সেখানকার সমস্ত ছোট ছোট বিষয়, সেখানকার স্টাফ, সেখানকার সিকিউরিটি, সমস্ত কিছু তথ্য নেওয়ার পর একটা ডেট ফিক্সড করা হয়। প্রথম তারিখটা ঠিক করা হয় 25শে ডিসেম্বর 2025, অর্থাৎ ক্রিসমাসের দিন। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে কে তুলে নিয়ে গেল সবার ঘর থেকে? কেনই বা কিডন্যাপ করা হলো তাকে? আজকের ভিডিওতে ভেনেজুয়েলার অতীত এবং বর্তমান সমস্ত কিছু খুঁটিনাটি বিবরণ আমি আপনাদের দেব। চলুন শুরু থেকে শুরু করা যাক। আমরা প্রায় সকলেই জানি গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তার বাড়ি থেকে আমেরিকার ইউএসটি টিম পাঠিয়ে সেখান থেকে তাকে কিডন্যাপ করা হয়। প্রথমে জলপথে এবং তারপরে আকাশপথে তাকে নিয়ে পৌঁছানো হয় আমেরিকাতে। এরপর আমেরিকার আদালতে নিকোলাস মাদুরোর ওপরে মোকদ্দমা চালাবে। এই সম্পূর্ণ অপারেশন কি করে করলো আমেরিকা? হঠাৎ করেই কিভাবে সারা বিশ্বের কাছে নজর কাড়লো ভেনেজুয়েলা? এই সমস্ত উত্তর খোঁজার আগে এখনকার ভেনেজুয়েলার কি পরিস্থিতি তা আপনাদের দু এক কথা একটু শুনে রাখা ভালো। যদি আজকের কথা বলি, তাহলে এখনকার দিনের ভেনেজুয়েলাতে কোনো সাধারণ মানুষ যদি দোকানে 12টা ডিম কিনতে যায়, তাহলে তাকে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হয়। ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এক পাল্লাতে টাকা আর এক পাল্লাতে নিত্য প্রয়োজনীয় জিনিস। ভেনেজুয়েলার টাকার মূল্য এতটাই কমে গেছে যে সেখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হয়। আর কিছু বছর আগে এই একটা দেশ ছিল, যে দেশটা বিশ্বের টপ 5-এর মধ্যে একটা। এটা বেশি দিনের কথা নয়, 50 থেকে 60 বছর আগেকার কথা। প্রথম ভেনেজুয়েলার ভাগ্য পাল্টায় 1950 সালের মাঝামাঝি সময়। 1950 সালেই তারা জানতে পারে যে সারা বিশ্বের সর্বোচ্চ মূল্যবান সম্পদ তাদের কাছে রয়েছে, অর্থাৎ তেলের খনি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। সমস্ত বিশ্বে তখন ভীষণভাবে আর্থিক মন্দা, আর সেই সময়তেই ভাগ্য পাল্টে যায় ভেনেজুয়েলার। কয়েকটা বছর পার হয়ে যায়, ধীরে ধীরে জানতে পারা যায় যে তেল ভেনেজুয়েলার কাছে আছে সেই তেলের পরিমাণটা সৌদি আরবের কাছেও নেই। এই তেলের ট্রান্সপোর্ট করে প্রচুর অর্থ কামায় দেশটা। সময়টা 60-এর দশকের কাছাকাছি। মানুষের মুখে শোনা যায় ওই 60-এর দশকের সময় থেকেই সৌদি আরবের রাস্তায় শুধু নাকি লাক্সারি গাড়িই চলতো। এ থেকে এটাই বোঝা যায় যে সাধারণ মানুষও লাক্সারি গাড়িই চড়তো। এর পরবর্তীকালে সৌদি আরব, ইরান, ভেনেজুয়েলা যে সমস্ত দেশে তেলের ভান্ডার ছিল, তারা সবাই মিলে একটা অর্গানাইজেশন বানায়। এই অর্গানাইজেশনের একটাই কাজ, সে এই টোটাল মার্কেট থেকে তেলগুলোকে তুলে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করা। হঠাৎ করেই 1970 সালের কাছাকাছি এসে গোটা বিশ্বে একটা তেলের সংকট তৈরি হয়। ঠিক তেমনি আকাশ ছোঁয়া দাম হয় তেলের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে আরও মজবুত হয়ে ওঠে ভেনেজুয়েলা। ইন্টারন্যাশনাল মার্কেটে তেল বিক্রি করে এতটাই অর্থ কামায় ভেনেজুয়েলা, যেন মনে হয় ভেনেজুয়েলাতে ডলারের বৃষ্টি শুরু হয়েছে। সাধারণ মানুষের কাছে এই তেল বিক্রি করে এতটা পরিমাণের অর্থ আসে যে তারা যদি একদিন ছুটি বা হলিডে পালন করত, তার জন্য তারা বিদেশ ভ্রমণ করত। 1970 সালের আশেপাশে সময়ে ভেনেজুয়েলার কাছে এতটা পরিমাণ অর্থ আসে যে তারা বিদেশ থেকে শ্যাম্পেন, হুইস্কি, স্কচ এই সমস্ত দামি দামি মদ তারা কিনত। এতটা পরিমাণে এই মদ তারা কেনে যে এখানেও তারা বিশ্বের নাম্বার 1 হয়ে ওঠে। এক কথায় বলতে পারেন আয়েসের জীবন উপভোগ করত। ভেনেজুয়েলার সমস্ত সাধারণ মানুষের মনে হয় যে তাদের কাছে এতটা পরিমাণের অর্থ যখন আছে,
তখন তাদের আর কাজ করে কোনো লাভ নেই। এত পরিমাণ কালো সোনা তাদের কাছে রয়েছে, তাদের পুরুষের পর পুরুষ তারা বসে বসে খাবে। এখন প্রশ্ন, এত অর্থ থাকার পরেও ভেনেজুয়েলা কিভাবে এমন কাঙাল হয়ে গেল? এর কারণ একটাই, সেখানকার সরকারের ভুল পদক্ষেপ এবং সাধারণ মানুষের অলসতা। তেলের ব্যবসা ফুলে ফেপে ওঠার পর সেখানকার সাধারণ মানুষ সমস্ত ইন্ডাস্ট্রি, কারখানা, চাষাবাদ সব কিছু বন্ধ করে দেয়। যেহেতু তারা নিজেদের দেশের খাদ্য আমদানি বন্ধ করে ফেলেছে, তাই তারা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাদ্য সমস্ত কিছুই তারা বিদেশের কাছে কিনতে শুরু করে। তেল থেকে যে ডলার পায়, সেই ডলারই আবার খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যবহৃত হয়। এই ব্যাপার শুরু হওয়ার পর থেকেই বড়লোকি কমতে থাকে ভেনেজুয়েলার। এদিকে 1999-এর পর থেকেই ইন্টারন্যাশনাল বাজারে তেলের দাম পড়তে থাকে, আর দাম কমার পরই দারিদ্রতা চেপে ধরে ভেনেজুয়েলাকে। 1999-এর পর এমন অবস্থা হয় যে সমস্ত শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা তাদের তেল তুলছিল, তাদেরকে বেতন বা মাইনে দেওয়ার মতো পয়সাটাও ভেনেজুয়েলার সরকারের কাছে ছিল না। এই ঘটনার পর থেকেই জিডিপি একদম তলানিতে ঠেকে যায় তাদের। 2012-তে যে ভেনেজুয়েলার জিডিপি ছিল $372.59 বিলিয়ন, 2020-তে সেই জিডিপি নিচে নেমে আসে মাত্র $43.79 বিলিয়ন। সামান্য 8 বছরেই কতটা তফাৎ বুঝতে পারছেন? কিন্তু তেলের ভান্ডার এতটাই, আজও বিশ্বের নাম্বার 1 পজিশনে রয়েছে ভেনেজুয়েলা। এবার জানা যাক তেল উৎপাদন ক্ষেত্রে বিশ্বের কোন কোন দেশ কোন কোন পজিশনে রয়েছে। 1 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা, 2 নম্বরে রয়েছে সৌদি আরব, 3 নম্বরে রয়েছে ইরান, 4 নম্বর দখল করে রয়েছে ইরাক, 5 নম্বর দখল করে আছে রাশিয়া এবং 6 নম্বর দখল করে আছে কুয়েত। ভাবুন, 1 নম্বরে থাকার সত্ত্বেও ভেনেজুয়েলার ইকোনমির আজকে শেষ অবস্থা। এবার একটাই প্রশ্ন, ভেনেজুয়েলার এত কিছু থাকার সত্ত্বেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করলো? তাহলে কি এটা সারা বিশ্বের কাছে আমেরিকার একটা দাদাগিরি? স্বাধীন দেশের সাধারণ মানুষের কাছে ভোট পেয়ে জেতা একটা সরকার, আর সেই সরকারের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে কেন কিডন্যাপ করলো ট্রাম্প? ট্রাম্পের বিবৃতি অনুযায়ী নিকোলাস মাদুরো নাকি ড্রাগের ব্যবসা করেন, আর সেই ড্রাগ নাকি আমেরিকায় সে পাঠায়। আমেরিকার মানুষ নাকি ড্রাগের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্ন এক্সপার্টদের মতে সম্পূর্ণ ব্যাপার কিন্তু এটা নয়। ব্যাপার এটাই যে বর্তমান সময়েও আমেরিকার ইকোনমির অবস্থা এখন ঠিকঠাক নেই। সেখানকারও বর্তমান সময়ের অবস্থা খুব একটা ভালো চলছে না। আমেরিকা ভালো করেই জানে যে ভেনেজুয়েলার কাছে বর্তমান সময়ে বিশ্বের সবথেকে বড় তেলের ভান্ডার আছে। আপনারা হয়তো সকলেই জানেন যে ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে আমেরিকা কি কি করেছিল আর কেনই বা করেছিল। সাদ্দামকে তার গদি থেকে ক্ষমতাচ্যুত করার পর সেখানে একটা কাঠের পুতুলের মতো সরকারকে বসিয়ে দেয় আমেরিকা। তার কারণ একটাই, যে ইরাকের যে তেলের ভান্ডার রয়েছে সেই তেলের ভান্ডারের কন্ট্রোল যেন আমেরিকার হাতে আসে। শুধুমাত্র আমেরিকার ইশারাতেই যেন ইরাক চলে, আর সেটা তারা করেওছে। আমেরিকা চেয়েছিল যে ইরাকের তেলের ভান্ডারটা হজম করতে, সেটা তারা করেওছে। বর্তমান ইরাকের সরকার আমেরিকার হাতের পুতুলের মতো সরকার। আজকের দিনে আমেরিকা ইরাক থেকে নিজের ইচ্ছা মতো তেল তোলে, আর বিশ্বের মার্কেটে তার নিজের ইচ্ছা মতো সেই তেলকে তারা বিক্রি করে। ঠিক এই কারণেই ট্রাম্পের নজর ভেনেজুয়েলার ওপরে, আর সে ভালো করেই জানে যে ভেনেজুয়েলার কাছে কত পরিমাণ তেল আছে। আর এই তেল আর ট্রাম্পের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় নিকোলাস মাদুরো। ট্রাম্প মাদুরোর উপর বহু অভিযোগ করেছে, কিন্তু আসল খেলাটা তেলের উপর। আমেরিকার কাছেও কিন্তু তেলের ভান্ডার রয়েছে, কিন্তু আমেরিকার সব সময়ই নেশা যে অন্য দেশকে কন্ট্রোল করা। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে প্ল্যান মাফিক কিডন্যাপ করার প্ল্যানটা অনেক আগে থেকেই চলছিল। এই অপারেশনের কাজ শুরু হয় 2025 সালের আগস্ট মাস থেকে। বারবার আমেরিকার একটাই বাধা হয়ে দাঁড়ায়, নিকোলাস মাদুরো। আর নিকোলাস মাদুরো সরকারকে গদি থেকে ক্ষমতাচ্যুত করার পর ট্রাম্পের নিজের হাতের পুতুলের মতো সরকার চাই সেখানে। 2019-এর পর থেকেই ভেনেজুয়েলা এবং আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার পর ভেনেজুয়েলাতে আমেরিকার কোনো রকম কোনো এমবেসি নেই। আগস্ট মাসে
সবার প্রথম আমেরিকার সিআইএর এজেন্টদের ভেনেজুয়েলাতে পাঠানো হয়। তারা ছদ্মবেশে ভেনেজুয়েলাতে গিয়ে পরীক্ষা করে কিভাবে তারা এই গোটা অপারেশনটাকে চালাবে। নাম ঠিকানা সমস্ত কিছু পাল্টে তারা থাকতে শুরু করে ভেনেজুয়েলাতে। ঠিক এই সময় মাদুরোর যে সিকিউরিটি টিম ছিল, সেই সিকিউরিটি টিমে আমেরিকার একটা সিআইএ এজেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়। ওই এজেন্ট আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছায় যে নিকোলাস কখন কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কখন ঘুম থেকে উঠছে, কোথায় গিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, কবে কোথায় থাকছে, সমস্ত কিছু তথ্য ওই সিআইএ এজেন্ট তার বাকি টিমদেরকে দিতে শুরু করে। 2019-এ আমেরিকা এবং ভেনেজুয়েলার সম্পর্ক খারাপ হওয়ার পর নিকোলাস মাদুরোর রুটিন ছিল সে একদিনের বেশি কোথাও রাত্রি যাপন করতো না, অর্থাৎ 10 দিনের মধ্যে 7 থেকে 8টা জায়গা সে বদলে নিত। এদিকে সিআইএ টিম ভেনেজুয়েলায় গিয়ে সেখানকার সমস্ত ছোট ছোট বিষয়, সেখানকার স্টাফ, সেখানকার সিকিউরিটি সমস্ত কিছু তথ্য নেওয়ার পর একটা ডেট ফিক্সড করা হয়। প্রথম তারিখটা ঠিক করা হয় 25শে ডিসেম্বর 2025, অর্থাৎ ক্রিসমাসের দিন। সিআইএ এজেন্টরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারে যে ওই দিন যদি নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করা হয় তাহলে নিকোলাস মাদুরোর সিকিউরিটি এবং স্টাফ সবাই বড়দিন বা ক্রিসমাস নিয়ে ব্যস্ত থাকবে, আনন্দ উপভোগ করবে। কেউ টেরও পাবে না কিভাবে মাদুরোকে তারা কিডন্যাপ করে আমেরিকায় নিয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সিআইএর পক্ষ থেকে আবহাওয়া ঠিক না থাকার জন্য সেই দিনটাকে বদল করা হয়, আবার একটা নতুন ডেট ফিক্সড করা হয়। পরের তারিখটা করা হয় 30শে ডিসেম্বর 2025, কিন্তু সেই দিনটাকেও বদল করা হয়, কারণ সেই দিন নিকোলাস মাদুরো কোথায় থাকবে সেটা সিআইএ এজেন্ট বুঝতে পারেনি। আর তার সঙ্গে সঙ্গে আমেরিকার ডোনও 30 তারিখ থেকে নিকোলাস মাদুরোর ওপর নজর রাখতে শুরু করে। কিডন্যাপ করার জন্য যে চপার বা হেলিকপ্টার ব্যবহার করা হবে, সেই চপার বা হেলিকপ্টার সেই বিল্ডিং এর ছাদে নামতে পারবে কিনা সেটাও সন্দেহ ছিল। অবশেষে তারিখ ঠিক করা হয় 3 জানুয়ারি 2026। এদিকে মাদুরোর সিকিউরিটির ভিতর যে সিআইএ এজেন্ট ছিল, সেই সিআইএ এজেন্ট ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি ভবন আছে, সেই রাষ্ট্রপতি ভবনের একটা ম্যাপ তৈরি করে। সেই ম্যাপটা সিআইএ এজেন্টের মারফত আমেরিকায় পাঠানো হয়। আমেরিকাতে ওই ম্যাপ অনুযায়ী একটা ডিটো একই রকম ভবন বানানো হয়। এর কারণ একটাই, যখন অপারেশন চালানো হবে তার আগে যেন আমেরিকার সৈন্যরা ওই ভবনে তারা প্র্যাকটিস করে যায়। মাদুরোর বাসভবন আকারে তৈরি করা আমেরিকার ওই বিল্ডিংয়ে বারবার সিআইএ এজেন্ট এবং আমেরিকান সৈন্যরা প্র্যাকটিস করে। 3 জানুয়ারি 2026 আমেরিকার সিআইএ এজেন্টরা জানতে পারে নিকোলাস মাদুরো সেদিন রাষ্ট্রপতি ভবনেই রাত্রিবাস করবে। এটা জানার পরেই ট্রাম্প সেই রাত্রেই মাদুরো এবং তার স্ত্রীকে কিডন্যাপ করার পারমিশনটা দেয়। ওই রাত্রেই চপার সহ 150টা মিলিটারি এয়ারক্রাফট নিয়ে শুরু হয় অপারেশন। অপারেশন শুরু হওয়ার আগেই প্রত্যেকটি আমেরিকার সেনার কাছে লাইভ ক্যামেরা এই জন্যই ছিল আমেরিকায় বসে ট্রাম্প যেন লাইভ অপারেশন দেখতে পায়। অপারেশন শুরু হওয়ার সাথে সাথেই ট্রাম্প তার নিজের টিমকে নিয়ে আমেরিকায় বসে গোটা অপারেশনকে উপভোগ করে। নিকোলাস মাদুরো যখনই বুঝতে পারে যে আমেরিকা তাকে কিডন্যাপ করবে, সে তখনই ওই ভবনেরই একটা গুপ্ত ঘরে ছুটে যায়। কিন্তু ওই ঘরে ঢোকার আগেই আমেরিকান সেনা তাকে ধরে ফেলে। প্রথমে জলপথ, তারপরে একটা স্পেশাল প্লেনে করে আমেরিকাতে তাকে নিয়ে যাওয়া হয়। সমস্ত আইন কানুন এবং নিয়মকে লঙ্ঘন করে আমেরিকা কিভাবে একটা স্বাধীন দেশের রাষ্ট্রনেতাকে তুলে নিয়ে যেতে পারে সেটা একমাত্র আমেরিকাই জানে। এই ঘটনা শোনার পর আপনি কাকে গালাগালি দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অবশেষে এই ঘটনা শোনার পর আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।